বলো। আমরা যদি প্রোক্যারিওটিক বা আদিকোষী চিন্তা করি, একটা আদিকোষীর একটা আদিকোষী সেলের রাইবোজোম 70S, এই 70S কত কততে বিভক্ত ছিল? এর সাব ইউনিট কত ছিল? 50 and 30, 50 and 30, 20S রাইবোজোম যারা আদিকোষী, তাদের রাইবোজোমের মাপ কত, সাইজ কত? 70S। এই 70S যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কত কত পাই? 50 আর 30, 50 আর 30। বলেছিলাম যে এটা কিন্তু মিলে না। তুমি বলতে পারো ভাইয়া 50 আর 30 যোগ করলে তো 80 হয়। হ্যাঁ 80 হয়, কিন্তু এখানে 70-কে ভাগ করে কিন্তু আমরা 50-30 পাই। আর যারা ইউক্যারিওটিক, যারা ইউক্যারিওটিক এদের রাইবোজোম কত এস বলতে পারবা? যারা ইউক্যারিওটিক এদের রাইবোজোম কত এস বলতে পারবা? যারা ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী এদের রাইবোজোম কিন্তু 80S, এদের রাইবোজোম কিন্তু 80S। এদের রাইবোজোমের কত সাইজ বা মাপ কত? 80S। এই 80S কে আমরা যদি সাব ইউনিট করি, 80S কে আমরা যদি সাব ইউনিট করি সেক্ষেত্রে পাবো 60S প্লাস 40S। এই যে দেখো, আমরা যদি 80-কে সাব ইউনিট করি সেক্ষেত্রে কিন্তু পাবো 60 যোগ 40, 60 যোগ 40। ঠিক আছে। আমি গতদিন বলেছিলাম যে এইটার ব্যাখ্যা কিন্তু এখনো মাইক্রোবায়োলজিস্টরাও দিতে পারেনি। বিশাল একটা ব্যাখ্যা, বিশাল একটা ব্যাখ্যা। তোমাদের ওখানে যাওয়ার দরকার নেই, তোমরা শুধু এটুকু জেনে রাখো যে প্রোক্যারিওটিক বা আদিকোষী যেগুলো সেল, তাদের রাইবোজোম থাকে 70S, এবং প্রকৃত কোষী যারা দের সেল বা ইউক্যারিওটিক্স, তাদের রাইবোজোম থাকে 80S। তো 70S কে সাব ইউনিট, সাব ইউনিট, এই যে সাব ইউনিট উপবিভাগ করলে আমরা পাই সাব ইউনিট। যদি আমরা 70S কে উপবিভাগ করি, এর মধ্যে আবার যদি ভাগ করি সেক্ষেত্রে আমরা পাই 50 যোগ 30। আর 80S কে যদি আমরা উপবিভাগ করি সেক্ষেত্রে আমরা পাই 60 যোগ 40। এই পর্যন্ত বলেছিলাম। তোমাদের প্রথম দিকে ক্লাস নেওয়ার সময় একটা কথা বলেছিলাম যে একটা সাধারণত যদি অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়, অ্যান্টিবায়োটিক, এটা কখনো নাম শুনছো তোমরা? অ্যান্টিবায়োটিক কখনো নাম শুনছো? অ্যান্টিবায়োটিক নামে কিছু শুনছো বলো তো? অ্যান্টিবায়োটিক নামে কিছু নাম শুনছো তোমরা? আচ্ছা, নাম শুনেছো। অ্যান্টিবায়োটিক এটা কিসের জন্য তৈরি করা বলো তো? এটা কার বিরুদ্ধে কাজ করে বলতে পারবা? অ্যান্টিবায়োটিক এরা কার বিরুদ্ধে কাজ করে বলতে পারবা? অ্যান্টি মানে বিরুদ্ধে। হম, অ্যান্টি মানে বিরুদ্ধে, অ্যান্টি মানে বিরুদ্ধে, আর বায়োটিক মানে ব্যাকটেরিয়া। তার মানে অ্যান্টিবায়োটিক কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, জ্বর হয়েছে বা একটা সমস্যা হয়েছে বা একটা অসুখ বিসুখ হয়েছে, গিয়ে আমি একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। এটা সিপ্রোসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন জিম্যাক্স, এজেড, জিথ্রিন, তারপর সেফিক্সিম, সেফুরোক্সিম, অ্যামোক্সিসিলিন, হ্যাঁ পেনিসিলিন। এই যে অ্যান্টিবায়োটিক গুলো আছে, এগুলো কার বিরুদ্ধে কাজ করে? অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। এগুলো কার বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। অ্যান্টিবায়োটিক কার বিরুদ্ধে কাজ করে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। আরে ভাইরাসের বিরুদ্ধে না, ফাঙ্গাসের বিরুদ্ধে না, প্রোটোজোয়ার বিরুদ্ধেও না, এগুলোর বিরুদ্ধে না, এরা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আর একটা অ্যান্টিবায়োটিক যখন তৈরি করা হয় তখন অ্যান্টিবায়োটিকের মধ্যে কিন্তু ইনফরমেশন দেওয়া হয়। এই অ্যান্টিবায়োটিক তোমাকে আমি শরীরের মধ্যে ঢুকাচ্ছি, ঢুকো, কিন্তু তুমি কাদেরকে মারবা জানো? যাদের রাইবোজোম 70S তাদেরকে মারবা। অ্যান্টিবায়োটিকে কিন্তু কমান্ড বলা হয়। অ্যান্টিবায়োটিক তোমাকে আমি ভিতরে ঢুকাচ্ছি, ভালো কথা, ওখানে গিয়ে যে তুমি যাকে তাকে মারবা এটা কিন্তু হবে না। যাকে যাকে বলবো তাকে তাকে মারবা। অ্যান্টিবায়োটিক বলে বলেন কাকে কাকে মারবো? তো ঠিক আছে, যাদের রাইবোজোম 70S তাদের মারবা। তার মানে ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S গিয়ে ব্যাকটেরিয়াকে মারবে। সো ব্যাকটেরিয়ার রাইবোজোম যদি মারা যায়, ব্যাকটেরিয়া কিন্তু আর প্রোটিন তৈরি করতে পারবে না। ব্যাকটেরিয়া যদি প্রোটিন তৈরি করতে না পারে, আস্তে আস্তে ব্যাকটেরিয়া এটা মারা যাবে। যেহেতু ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S, 50S মারবে না, 50 আর 30 তো, 50 আর 30 তো উপবিভাগ।
50 আর 30 তো উপবিভাগ। হ্যাঁ, এতগুলো লিখতে হবে না, আমি যতটুকু কথা বলবো শুধু ততটুকু লিখবা। আমি বললাম যে প্রোক্যারিওটিক বা আদিকোষীর রাইবোজোম হচ্ছে 70s, যে 70s কে উপবিভাগ করলে আমরা পাই 50 যোগ 30। আর ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী রাইবোজোম হচ্ছে 80s, যে 80s কে আমরা যদি উপবিভাগ করি সেক্ষেত্রে আমরা পাই 60 যোগ 40। এটুকু আমি বললাম। তারপর একটা কাহিনী বলতেছি, যে অ্যান্টিবায়োটিকের কাহিনী। কাহিনীটা এরকম যে অ্যান্টিবায়োটিক যখন তৈরি করা হয়, অ্যান্টিবায়োটিকের মধ্যে কমান্ডটা পাঠানো হয় সে যেন গিয়ে 70s যাদের রাইবোজোম তাদেরকে গিয়ে মারবে। সো 70s রাইবোজোম মানে ব্যাকটেরিয়ার রাইবোজোম, ব্যাকটেরিয়া কিন্তু মারা যাবে। কিন্তু 80s রাইবোজোম এদের কিন্তু কোনো ক্ষতি হবে না। 80M রাইবোজোম এদের কিন্তু ক্ষতি হবে না। যদি 80s রাইবোজোমেরই ক্ষতি হতো, 80s রাইবোজোমের যদি ক্ষতি হইতো, তাহলে ব্যাকটেরিয়া যেমন মরতো, আমাদের শরীরের সেলও কিন্তু মরতো। বুঝতে পারলা? ব্যাকটেরিয়া যেমন মরতো, তুমি আমি তোমার আমার শরীরেও কিন্তু সেল সেভাবে মরতো। কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু তোমার আমার সেলের বিরুদ্ধে কোনো কাজ করে না। ওরা কাজ করবে 70s যারা তাদের বিরুদ্ধে, কারণ ওদেরকে তৈরি করা হয়েছে সেভাবে। আচ্ছা, তোমাদের এক্সাম্পল আমি কিন্তু প্রথম ক্লাসের দিকে একটা কথা বলেছিলাম যে মেশিন ম্যান একটা মুভির নাম আছে। মেশিন ম্যান, মেশিন ম্যান বাংলাদেশের মুভি, নায়ক মান্না। আমি ছোটবেলায় এই মুভিটা দেখছিলাম, অনেক আগের মুভি। ছোটবেলায় আমি খুব মুভি দেখতাম, তো অ্যাকশন মুভি পাইলে আমি খুব পাগল ছিলাম, বুঝলা? বিশেষ করে মান্নার মুভিতে সেই মার হতো। অ্যাকশন কি, তার ম্যানের সামনে সাউন্ড কি, বাবারে বাবা, অন্যরকম একটা ব্যাপার স্যাপার, মনে হচ্ছে যে সাউন্ড বক্স থেকে মানে সাউন্ড সেরকম একটা ব্যাপার। হ্যাঁ, মেশিন ম্যান ছবি যখন তোমরা দেখবা, তখন এই মেশিন ম্যান ছবিতে কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা যায়। মান্না মারা গেল, তো নায়িকা এসে মান্নার শরীরের ভিতর কি যেন একটা সেট করালো, সেটা মনে হয় পাওয়ার ছিল 5, পাওয়ার ছিল 5। তার মানে ওকে সাধারণ গুলি দিয়ে মারা যেত না, ওকে গুলি করার জন্য 5 পাওয়ারের বা 5 কি যেন একটা নাম আছে ওদের, ওটা দিয়ে মারতে হতো। তো ভিলেনেরও মান্নাকে আর মারতে পারতো না, কি এক বিপদ। তখন ভিলেনেরা বুঝতে পারলো যে এর ভিতরে কিছু একটা মেশিন আছে। তারপর ভিলেন অসুস্থ হলো, ভিলেন মারা যাওয়ার সময় তখন ওই বিজ্ঞানীকে বললো আপনি এবার ভিলেনের শরীরে কিছু একটা দেন। তখন তার পাওয়ার ছিল 10, তখন ভিলেনের শরীরে দিছে 10 পাওয়ারের। ভিলেনের শরীরে যে মেশিনটা সেট করেছিল সেটা পাওয়ার ছিল 10। এখন মান্না আর ভিলেনকে কিছু করতে পারে না, কারণ নায়ক মান্নার পাওয়ার ছিল 5, ভিলেনের পাওয়ার হয়ে গেছে 10। তো 5 যখন তৈরি করেছিল, 5-এর পাওয়ার যখন তৈরি করেছিল, তখন মান্নাকে মারার জন্য কিন্তু একটা স্পেসিফিক ওদের অস্ত্র ছিল, যে এই অস্ত্র ছাড়া মান্নাকে কেউ মারতে পারবে না, নায়ককে। আর ভিলেনটা যখন তৈরি করলো, তখন আর একটা অস্ত্র ছিল, যে এই 10-এর এই অস্ত্র ছাড়া কিন্তু ভিলেনকে আর কেউ মারতে পারবে না। তার মানে মারার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ওদের টার্গেট ছিল, যে এটা দিয়ে এত পাওয়ার পর্যন্ত মারা যেতে পারে, এরকম কিন্তু একটা বিষয় ছিল। তো অ্যান্টিবায়োটিকটা কিন্তু আলটিমেটলি এরকম। অ্যান্টিবায়োটিক যখন খাওয়া হয়, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকের টার্গেট থাকে ওদের ক্ষমতা এই 70s এর উপর। 80s এর উপর গিয়ে কিন্তু ওরা কাজ করতে পারবে না, কারণ তাদেরকে সেভাবে তৈরি করা হয়নি, তাদেরকে সেভাবে তৈরি করা হয়নি। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো যে ক্ষতি করলো না, বেশ ভালো কথা। কিন্তু আমি আরেকটা কথা বলেছিলাম, যে ক্ষতি না করলেও আসলে হয় কি, যে মনে করো প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট ডোজ আছে। আমরা এই ব্যাকটেরিওলজির মধ্যেই এই আলোচনাটা পাবো ইনশাআল্লাহ। এই ব্যাকটেরিওলজির মধ্যেই কিন্তু এই আলোচনাটা পাবো। তোমাদের আমি আজকেই পড়াবো কিনা, আমি আজকেই পড়াবো কিনা। আচ্ছা, বলে নি, একটু বলে নি, তারপর হয়তো আজকে ক্লাস হবে না, পরবর্তী ক্লাসে হয়তো এটা নিয়ে আলোচনা করবো নি, যে কোন ব্যাকটেরিয়াকে মারতে কতটুকু সময় লাগে বা কয়দিন অ্যান্টিবায়োটিক লাগে, ওটা পরবর্তীতে আসবে। শুধু বলছিলাম যে ওষুধ মনে করো খাচ্ছিলাম, অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, কিন্তু প্রত্যেকটা ব্যাকটেরিয়াকে মারার জন্য কিন্তু একটা নির্দিষ্ট ডেট থাকে। যে এক ধরনের ব্যাকটেরিয়া, ওকে মারতে হয়তো 5 দিন লাগতে পারে, কোনো কোনো ব্যাকটেরিয়া ওকে মারার জন্য হয়তো 7 দিন লাগতে পারে, কোনো কোনো ব্যাকটেরিয়াকে মারার জন্য 15 দিন লাগতে পারে, কাউকে 1 মাস, কাউকে 3 মাস, কাউকে 1 বছর। অনেক রকমের ব্যাকটেরিয়া হয়, এক একজনের ক্ষমতা কিন্তু এক এক রকম, এক একজনের ক্ষমতা কিন্তু এক এক রকম। তো মনে করো একটা ব্যাকটেরিয়াকে মারার সময় 10 দিন, কয়দিনে মারতে পারবো? 10 দিনে মারতে পারবো। তো আমি 5 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে ব্যাকটেরিয়াটা আধা মরা হয়েছিল,
ব্যাকটেরিয়াটা আদা মারা হয়েছিল। পরবর্তী 5 দিন আমি মনে করতেছি আমি তো অনেকটা অসুখ ভালো হয়ে গেছি মনে হচ্ছে রে, আমার তো আগের মতো অসুস্থতা নাই, আমি ওষুধ আর খাবো না। ওই যে তখন ওষুধ খাওয়া বাদ দিলাম, তখন ব্যাকটেরিয়াটা যখন আদা মারা অবস্থায় ছিল, ওখান থেকে কিন্তু সে আবার জীবিত হয়, আবার সে ফিরে আসে, আবার নিজেকে শক্তিশালী হিসেবে তৈরি করে। এই যে আরেকটা এক্সাম্পল দিয়েছিলাম বাংলা মুভির মতো, বাংলা মুভিতেই মনে হয় এগুলো বেশি হয়। মনে করো নায়িকাকে ধরে নিয়ে চলে গেছে, নায়ক শেষে গিয়ে ফাইট করতেছে ভিলেনের বিরুদ্ধে, মেরে টেরে মেন ভিলেনকে এখনো মারেনি, তখন নায়িকাকে পেয়ে জড়ায় ধরছে, নায়িকাকে পেয়ে জড়ায় ধরছে, এদিকে মেন ভিলেনকে সে যে মারতে হবে এটা ভুলে গেছে, একটু মেরে ভিলেন পড়ে গেছে, নায়িকাকে জড়ায় ধরছে, পিছন থেকে মেন ভিলেন কোথাও থেকে আবার গুলি বা কোন একটা অস্ত্র নিয়ে আসে আবার নায়ককে মেরে দিল। কি এক ঝামেলা! কে মারছিস মারছিস একটু ভালো করেই মার, মারার পরে জড়ায় ধর, তা না, বেটা পাইছে ওকে আদা মারা করে রেখে দিয়েছিল, এই জন্য কিন্তু এর বিপদটা বেশি হয়ে গেছে, বুঝতে পারলা? এই অ্যান্টিবায়োটিকের কিন্তু অনেকটা এরকম। তো মনে করো অ্যান্টিবায়োটিকটা তুমি খাইছো, খেয়ে কিন্তু ব্যাকটেরিয়াকে পূর্ণাঙ্গভাবে মারলা না, ডোজ পূর্ণ করলা না, তখন ব্যাকটেরিয়া মনে করবে কি, থামো, তুমি আমার কাছে আসছিলে আমাকে মারার জন্য, এইবার দেখো আমি আরো শক্তিশালী হিসেবে তৈরি হবো। তখন ওই ব্যাকটেরিয়া এমন শক্তিশালী হিসেবে তৈরি হয়, তখন ওই অ্যান্টিবায়োটিক দিয়ে আর মারা যায় না। কি এক মুশকিল তখন! এই জন্য বলা হয় অ্যান্টিবায়োটিক কিন্তু সবসময় ফুল ডোজে খেতে হবে। একটা অ্যান্টিবায়োটিক ডাক্তার লিখে দিয়েছে 5 দিন বা 7 দিন বা 10 দিন, দেখা যাচ্ছে নির্দিষ্ট দিনের আগেই অসুখ মনে হচ্ছে ভালো হয়ে গেছে রে, আমি তো ভালো হয়ে গেছি, আমি কি আর ওষুধ খাবো? ইয়েস, তবুও তোমাকে খেতে হবে, অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতে হবে, ব্যাকটেরিয়াকে পূর্ণাঙ্গভাবে মারতে হবে, আদারওয়াইজ ওই যে ভিলেনের মতো এসে আবার তোমাকে কিন্তু বসাবে, ঝামেলা আছে। ঠিক আছে, তো বলছিলাম যে 70S রাইবোজোমকে মারবে, তবে 80S রাইবোজোমকে কিন্তু মারতে পারবে না, একটা কথা। তবে আর একটা কথা হলো, ফাঙ্গাস নামে কি কিন্তু তোমরা কিছু শুনছো? ফাঙ্গাস, ফাঙ্গাস নামে কিছু শুনছো? ছত্রাক, যার বাংলা কথা হচ্ছে ছত্রাক। ফাঙ্গাস নামে কিছু শুনছো তোমরা? ছত্রাক নামে একটা মাইক্রো অর্গানিজম কিন্তু আছে, যার ইংরেজি নাম হলো ফাঙ্গাস, ইংরেজি নাম হলো ফাঙ্গাস। এই ফাঙ্গাস কিন্তু আমাদের দাউদ করে, দাউদ, তোমরা দাউদ নামের রোগটা চিনো না? দাঁত, দাঁত বা দাউদ, এই যে চুলকাই, নাম শুনছো কখনো? দাঁত বা দাউদ, এটা কিন্তু ব্যাকটেরিয়াকে একবার মারা হলে নেক্সট ডে আরো বেশি শক্তি নিয়ে জন্ম হয়, তাই না? ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়াকে যদি তুমি একবার ভালোভাবে মারতে পারো, সেক্ষেত্রে সে তার বংশবৃদ্ধি করতে পারবে না। যদি আদা মারা করে রাখো, যদি আদা মারা করে রাখো, অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ না করো, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু সে আরো শক্তি নিয়ে জন্মগ্রহণ করবে, সে কিন্তু আরো রোগ প্রতিরোধ মানে এমন ভাবে তৈরি হবে, আর তাকে মারা যাচ্ছে না। কি এক বিপদ! এই জন্য অ্যান্টিবায়োটিক পূর্ণ খেতে হয়। তারপর বলছিলাম যে ফাঙ্গাস একটা মাইক্রো অর্গানিজম আছে, সেই ফাঙ্গাসের রাইবোজোম কিন্তু আবার 80S। খেয়াল করো, ব্যাকটেরিয়ার রাইবোজোম 70S, ভালো কথা, মানুষের রাইবোজোম 80S, ফাঙ্গাসের রাইবোজোম কিন্তু আবার 80S। তার মানে ফাঙ্গাসের রাইবোজোম আর মানুষের রাইবোজোম এই দুইটা কিন্তু সেম, এই দুইটা কিন্তু সেম। সুতরাং কেউ যদি দীর্ঘদিন যাবত অ্যান্টি ফাঙ্গাল ওষুধ খায়, বলো তো অ্যান্টি ফাঙ্গাল মানে কি? অ্যান্টি ফাঙ্গাল ওষুধ এরা কার বিরুদ্ধে কাজ করবে বলতে পারবা? অ্যান্টি ফাঙ্গাল ওষুধ কার বিরুদ্ধে কাজ করবে বলতে পারবা? মানুষের অ্যান্টি ফাঙ্গাল রোগের বিরুদ্ধে। ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করবে। অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ মূলত প্রধানত ওর মেন উদ্দেশ্য কিন্তু ফাঙ্গাসকে মারা, ফাঙ্গাস, ফাঙ্গাস, FUNGUS, ফাঙ্গাস, ফাঙ্গাসকে মারা, হ্যাঁ মূলত ফাঙ্গাসকে মারা। তবে ফাঙ্গাসের পাশাপাশি কিন্তু মানুষের সেলেও একটু ঝামেলার সৃষ্টি করে। এই যেমন অ্যান্টিফাঙ্গাল একটা ড্রাগের নাম বলি, তোমরা ফ্লুগাল নামে কোন একটা ওষুধের নাম শুনছো কিনা? ফ্লুগাল, ফ্লুগাল, দাঁত বা দাউদ এই জাতীয় সমস্যা হলে এটা খেতে হয়। এই ওষুধগুলো কিন্তু অ্যান্টি ফাঙ্গাল, এই ওষুধগুলো কিন্তু অ্যান্টি ফাঙ্গাল। দীর্ঘদিন যাবত যদি কেউ এই ওষুধগুলো খেয়ে থাকে, তাহলে কিন্তু মানুষের সমস্যা হয়, মানুষের সেলের সমস্যা হয়, এবং ওইটা আবার যদি পূর্ণ ডোজে না করে আর একটা বিপদ, আর একটা বিপদ। যাই হোক, আমরা মাইকোলজি বা ফাঙ্গাস নিয়ে যখন আলোচনা আসবে, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো নি, আমরা এখন সেগুলোতে না যাই। তাহলে আমরা রাইবোসোম নিয়ে হালকা একটু কথা বললাম।
এবার আমরা একটু আসবো সেল ওয়াল। এবার আমরা কি নিয়ে কথা বলবো একটু? সেল ওয়াল। আমরা কি কি নিয়ে কথা বললাম ইতিমধ্যে বলো তো? আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের কোনটা কোনটা নিয়ে কথা বলছি এখন পর্যন্ত? রাইবোজোম নিয়ে বলছি, আর তার আগে কোনটা কোনটা নিয়ে বলছি? ফ্লাজেলা নিয়ে বলছিলাম, আর ফিমব্রিয়া বা পিলাই নিয়ে বলছিলাম, তাই না? আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার সেল ওয়াল, এটা নিয়ে হালকা একটু কথা বলবো। সেল ওয়াল, প্লিজ তোমরা একটু যা যা বলবো শুধু ততটুকু লিখো, বেশি লিখার দরকার নেই, আমরা প্রশ্নে যাবো। সেল ওয়াল, পয়েন্ট দাও। সেল ওয়াল বুঝতে পারছো? সেল মানে কোষ, ওয়াল মানে দেয়াল। কোষের দেয়াল, বাইরের যে আবরণ। তোমার বাড়ির যেমন আবরণ আছে না, দেয়াল আছে না, তোমার বাড়ির দেয়াল চারিদিকে বাউন্ডারি দেওয়া আছে। ভাইয়া ইংলিশ লিখবো? নো নো নো, ইংলিশ লেখার দরকার নাই। আমি যে ভাষায় বলতেছি তুমি সেই ভাষায় লিখো। আমি যতটুকু বলতেছি তুমি শুধু ততটুকু তোমার ভাষায় লিখো, বোঝার জন্য শুধু এই কথাগুলো বলতেছি আমি, জানার জন্য। এগুলো তো পরীক্ষায় আসবে না, আমি প্রশ্ন তো দিয়ে দিয়েছি কোনটা কোনটা পরীক্ষায় আসবে। আচ্ছা, সেল ওয়াল। সেল ওয়াল পেপটিডোগ্লাইকেনের সমন্বয়ে তৈরি। সেল ওয়াল বা কোষের বাইরের আবরণটা, একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি? একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি? এই যে লিখো, ব্যাকটেরিয়ার সেল ওয়াল পেপটিডোগ্লাইকেন দ্বারা তৈরি। পেপটিডোগ্লাইকেন মানে প্রোটিন প্লাস গ্লুকোজ। ইয়েস, লিখো, আমি যতটুকু বলছি ততটুকু লিখো। ব্যাকটেরিয়ার সেল ওয়াল, সেল ওয়ালের মধ্যে লিখো সেল ওয়াল পেপটিডোগ্লাইকেন দিয়ে তৈরি। পেপটিডোগ্লাইকেন মানে ভেঙে লিখে নাও, প্রোটিন প্লাস গ্লুকোজ মানে সুগার। গ্লুকোজ আর সুগার সেম কথা, ঠিক আছে? সেল ওয়াল, সেল ওয়াল কি দিয়ে তৈরি সেটা বললাম। তারপর লিখো ব্যাকটেরিয়ার এই সেল ওয়াল ব্যাকটেরিয়াকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। বাইরের এনভায়রনমেন্ট থেকে রক্ষা করে, বাইরের এনভায়রনমেন্ট থেকে রক্ষা করে। বাইরের এনভায়রনমেন্ট বলতে শুনো, একটা ব্যাকটেরিয়া বাঁচার জন্য আইডিয়াল টেম্পারেচার কত ডিগ্রি লাগে জানো? আচ্ছা বলো তো, মানুষের আইডিয়াল টেম্পারেচার কত? হিউম্যান বডি টেম্পারেচার কত বলো তো দেখি? মানুষের শরীরের তাপমাত্রা কত বলতে পারবা নরমালি? 37 ডিগ্রি মনে হয়। ইয়েস, মনে হয় না, ওটাই রাইট। 37 ডিগ্রি সেলসিয়াস। আর ফ্যারেনহাইটে বললে 97 ডিগ্রি ফ্যারেনহাইট, 97.6 বলে আসলে। 37 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াসে বললে 37, আর ফ্যারেনহাইটে বললে 97.6। ঠিক আছে? এটা কিন্তু মানুষের শরীরে নর্মাল টেম্পারেচার। বললাম কত ডিগ্রি সেলসিয়াস? 37 ডিগ্রি সেলসিয়াস। তোমার শরীরের টেম্পারেচার নর্মালি কত? 37 ডিগ্রি সেলসিয়াস। তুমি কি জানো ব্যাকটেরিয়া বাঁচার জন্য আইডিয়াল টেম্পারেচার কত ডিগ্রি দরকার? 37 ডিগ্রি সেলসিয়াস। দেখো, তার মানে মানুষের শরীরে টেম্পারেচার যেটা, ব্যাকটেরিয়া বাঁচার কিন্তু আদর্শ তাপমাত্রা সেটাই। আবার বলো তো, মানুষের শরীরের পিএইচ কত? ব্লাডের পিএইচ কত বলতে পারবা? ব্লাডের পিএইচ পড়িয়েছিলাম আমি, যারা জানো না তারা জেনে নাও। ব্লাডের পিএইচ কত? ব্লাডের পিএইচ বলেছিলাম 7.35 থেকে 7.45, 7.35 থেকে 7.45। ইয়েস, দিস ইজ পিএইচ অফ ব্লাড। যদি বলি এভারেজ কত, দুইটার মাঝখানে 7.4। ব্লাডের এভারেজ পিএইচ কত? 7.4।
এই সবাই বলো তো, ব্লাডের পিএইচ কত? মানুষের শরীরে যে রক্তগুলো আছে এই রক্তের পিএইচ কত বলো? 7.4। পিএইচ এর কিন্তু কোনো একক হয় না, তুমি আবার একক বলতে এসো না। 7.4। তুমি কি জানো ব্যাকটেরিয়া বাঁচার জন্য আইডিয়াল পিএইচ কত? এই ব্যাকটেরিয়া বাঁচার জন্য আইডিয়াল পিএইচ হলো 7.4। দেখো, মানে মানুষের শরীরে যেগুলো আছে ওই ব্যাকটেরিয়া বাঁচার জন্য ওগুলোই দরকার। আবার মানুষ যেমন বেঁচে থাকার জন্য নিউট্রিশন খায়, বিভিন্ন পুষ্টি নেয়, ভিটামিন খায়, এটা ব্যাকটেরিয়া বাঁচার জন্য এগুলো দরকার। এই জন্য বলা হয় ব্যাকটেরিয়া বসবাস করার সবচেয়ে উপযুক্ত পরিবেশ কোনটা জানো? তোমার শরীর, আমার শরীর, মানুষের শরীর। ব্যাকটেরিয়া বাঁচার কিন্তু পারফেক্ট পরিবেশ কিন্তু মানুষের শরীর, কারণ ব্যাকটেরিয়া যা যা পছন্দ করে সব আমাদের শরীরের মধ্যে আছে। মানে আমাদের শরীরে যেরকম স্ট্রাকচার, ব্যাকটেরিয়ার পছন্দও এরকম। দেখো একদম মিলে গেছে, একদম মিলে গেছে। তো এখন মনে করো যে তোমার শরীরের তাপমাত্রা হলো 40, বা বাহিরের কোনো এনভায়রনমেন্ট হলো 35, বা কোথাকার পিএইচ হলো 8, বা কোথাকার পিএইচ হলো 6। এগুলো কি ব্যাকটেরিয়ার জন্য ভালো বলো তো? এগুলো কি ব্যাকটেরিয়ার জন্য ভালো? না, এগুলো কিন্তু ব্যাকটেরিয়ার জন্য ভালো না। এগুলো কিন্তু প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ ব্যাকটেরিয়ার জন্য কিন্তু ঝামেলা। এই প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে বাহিরের পরিবেশ থেকে রক্ষা করে। প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে বাহিরের এনভায়রনমেন্ট থেকে রক্ষা করে। কে রক্ষা করে বলো? এই প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে বাইরের এনভায়রনমেন্ট থেকে রক্ষা করে কে? সেটা ব্যাকটেরিয়ার কোন স্ট্রাকচার? এই যে কি নিয়ে আলোচনা করতেছিলাম তোমাকে বোঝা লাগবে। কি পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম তোমাকে বোঝা লাগবে। সেল ওয়াল। সেল ওয়াল পয়েন্টের সাথে বুঝতে হবে তোমাকে। সেল ওয়াল, এই সেল ওয়াল কিন্তু ব্যাকটেরিয়াকে এই প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে। ঠিক আছে? তার ব্যাকটেরিয়ার আকার আকৃতি তৈরি করে। একটা ব্যাকটেরিয়া কেমন আকার আকৃতি হবে এটা তৈরি করে কে? সেল ওয়াল। সেল ওয়াল, ঠিক আছে? সেল ওয়াল। আচ্ছা, সেল ওয়াল। আমরা এখন আপাতত এই পর্যন্তই এই সংক্ষিপ্ত আলোচনাটা রাখি। এই যে ক্যাপসুল ট্যাপসুল যে প্রশ্নগুলো আছে উত্তর, এই ক্যাপসুল কিন্তু আমরা পরবর্তীতে আলোচনায় পাবো। এটা কিন্তু প্রশ্নে আছে ক্যাপসুল। ক্যাপসুল একটা প্রশ্নে আছে, সুতরাং আমরা তখন এগুলো দেখব। আচ্ছা, তোমাদের আমি আর একটা কথা বলে নিই এই অংশে। সেটা হলো, এতক্ষণ আমরা ব্যাকটেরিয়া নিয়ে কথা বলতেছিলাম। ব্যাকটেরিয়া আমাদের শত্রু, ব্যাকটেরিয়া আমাদের অসুখ বিসুখ করে, এগুলো নিয়ে বলতেছিলাম। তুমি কি জানো এমন কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা তোমার আমার শত্রু না, বরং তোমার আমার শরীরে কোনো ক্ষতি করে না, বরং উপকারী? বলো, আমাদের শরীরে আছে তবে ক্ষতি করে না। আমাদের শরীরে আছে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে কিন্তু ক্ষতি করে না। একটা কথা বলি, খেয়াল করো, ফুল অ্যাটেনশন। যে সকল অর্গানিজম বা যে সকল মাইক্রো অর্গানিজম বা যে সকল জীব আমাদের ক্ষতি করে এদেরকে বলা হয় প্যাথোজেনিক অর্গানিজম। প্যাথোজেনিক অর্গানিজম, প্যাথোজেনিক অর্গানিজম। খেয়াল করো, যে সকল অর্গানিজম, যেমন একটা অর্গানিজমের নাম হলো ব্যাকটেরিয়া, তার মানে যে সকল ব্যাকটেরিয়া তোমার আমার ক্ষতি করে তাদেরকে আমরা কি বলি বলতো? তোমার আমার ক্ষতি করে তাদেরকে আমরা কি বলি? যে সকল অর্গানিজম, হোক সেটা ব্যাকটেরিয়া বা অন্যান্য ক্ষতিকারক যে কোনো কিছু অর্গানিজমের মধ্যে, যারা তোমার আমার ক্ষতি করে, অসুখ বিসুখ তৈরি করে, রোগ সৃষ্টি করে, রোগ সৃষ্টি করে। খেয়াল করো, যে সকল অর্গানিজম রোগ সৃষ্টি করতে পারে, যে সকল অর্গানিজম রোগ সৃষ্টি করতে পারে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক অর্গানিজম। আর যে সকল অর্গানিজম রোগ সৃষ্টি করতে পারে না তাদেরকে বলা হয় নন প্যাথোজেনিক অর্গানিজম। নন প্যাথোজেনিক অর্গানিজম।
তাহলে প্যাথোজেনিক অর্গানিজম আর নন প্যাথোজেনিক অর্গানিজম, এটা কি বুঝলা? যারা রোগ সৃষ্টি করতে পারে বা রোগ সৃষ্টি করে, আর যারা রোগ সৃষ্টি করে না, রোগ সৃষ্টি করে না। এই পর্যন্ত বললাম। আচ্ছা, তোমরা কি লিখতে পারতেছো? আমি কথা খুব জোরে বলতেছি নাকি? শুধু বলে গেলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু কিছু কিছু লিখতে হবে। মেন মেন কথাগুলো অ্যাটলিস্ট লিখো। সবগুলো শুনলে কিন্তু যথেষ্ট না, মনে থাকবে না। ক্লাস করতে করতে 2 থেকে 3 মাস পর দেখবা আগের ক্লাসগুলো একটু একটু করে ভুলে যাচ্ছ। তখন খাতা বের করে দেখবা কি কি পড়াইছিল, এটা এটা, ও এটা মানে তো এটা, এটা মানে তো এটা। তখন মনে হবে। তুমি এরকম মনে করো না, আমি একদম ভাবসাব নিয়ে আসি ক্লাসে, খুব মনোযোগী, সব মাথার মধ্যে সেট করে নিব, তারপর মেমোরি কার্ডের মধ্যে একটা একটা করে বের করবো, এরকম কিন্তু হয় না। এই জন্য কিন্তু লিখে রাখতে হয়। লিখে রাখো প্লিজ। একটা বললাম প্যাথোজেনিক অর্গানিজম, আর একটা বললাম নন প্যাথোজেনিক অর্গানিজম। এইবার আর একটা কথা বলি। কিছু কিছু মাইক্রো অর্গানিজম মানুষের শরীরে থাকে, তবে কোনো ক্ষতি করে না। কিছু কিছু অর্গানিজম বা মাইক্রো অর্গানিজম মানুষের শরীরে আছে, 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 কিন্তু কোনো ক্ষতি করে না, কোনো ক্ষতি করতে পারে না মানুষের শরীরে। এদেরকে বলা হয় হিউম্যান ফ্লোরা বা নর্মাল ফ্লোরা। খেয়াল করো, নর্মাল ফ্লোরা। হিউম্যান ফ্লোরা বা নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরাই বেশি নাম, মানে এটাই কমন নাম। হিউম্যান ফ্লোরা খুব কম বলা হয়, নর্মাল ফ্লোরাই বেশি বলা হয়। নর্মাল ফ্লোরা কি ভাইয়া? হোয়াট ইজ নর্মাল ফ্লোরা? যে সকল অর্গানিজম মানুষের শরীরে থাকে, মানুষের শরীরে থাকে, কিন্তু কোনো ক্ষতি করে না, রোগ সৃষ্টি করতে পারে না, এদেরকে বলা হয় নর্মাল ফ্লোরা। এদেরকে কি বলা হয়? নর্মাল ফ্লোরা। তোমাকে যদি বলি ভাইয়া বলেন তো কোথায় কোথায় এরা থাকে, প্রশ্ন করতে পারো তুমি, আমি অ্যান্সার দিয়ে দিই। ভাইয়া কোথায় কোথায় এরা থাকে? থাকতে পারে, কেউ কেউ আছে ওখানে বসবাস করতেছে, কিন্তু আমার আপনার ক্ষতি করতেছে না। তাদের অবস্থান কোথায়? এক, গাট। গাট। গাট মানে কি, কেউ বলতে পারবে? দেখি তো। ইন্টেস্টাইন। ইয়েস, রাইট। গাট মানে কিন্তু ইন্টেস্টাইন, অন্ত্র। অন্ত্র, ইন্টেস্টাইনে কিন্তু নর্মাল ফ্লোরা থাকে, কিন্তু তোমার আমার কোনো ক্ষতি করে না। একটা। তারপর, তারপর লাং, ফুসফুসে কিন্তু থাকে। ওইটাকে নন প্যাথোজেনিক অর্গানিজম বললেন যে? ইয়েস। আমরা যদি বলি রোগ সৃষ্টির উপর ভিত্তি করে অর্গানিজম কয় প্রকার, খেয়াল করো একটা কথা। আমরা যদি বলি রোগ সৃষ্টির উপর ভিত্তি করে অর্গানিজম কয় প্রকার? 2 প্রকার। কেউ কেউ রোগ সৃষ্টি করতে পারে, কেউ কেউ রোগ সৃষ্টি করতে পারে না। রোগ সৃষ্টি করতে পারে এরকম, এর উপর ভিত্তি করে, রোগ সৃষ্টি করার উপর ভিত্তি করে অর্গানিজম কয় প্রকার? 2 প্রকার। কেউ কেউ রোগ সৃষ্টি করতে পারে, কেউ কেউ পারে না। তবে এটা আউট অফ টপিকস, সাধারণ আলোচনা। এখানে আমরা যদি বলি যে ভাইয়া আমাদের শরীরে কিছু ব্যাকটেরিয়া থাকে নাকি যারা ক্ষতি টতি করে না, থাকে, তাদেরকে কি বলা হয়? নর্মাল ফ্লোরা। এটা কোথায় কোথায় থাকে? ইন্টেস্টাইনে থাকে, লাংকে থাকে, মাউথে থাকে, স্কিনে থাকে, ভ্যাজাইনাতে থাকে। সাধারণত প্রেগনেন্সি অবস্থায় ভ্যাজাইনাতে থাকে, কিন্তু এরা কোথায় কোথায় থাকে সেটুকু বললাম। এগুলো নিয়ে আরো বিস্তারিত আমাদের সামনে আলোচনা আছে। আমরা এই সাধারণ আলোচনাগুলো এখানে সমাপ্ত করব। এখন আমরা প্রশ্নের উত্তরে যাব। প্রায় 40 মিনিট কথা বললাম এখন পর্যন্ত। যেগুলো বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এখন পর্যন্ত যেগুলো বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এনি কোশ্চিন? এনি কোশ্চিন? আচ্ছা, তোমরা কি সব বুঝতেছো নাকি ক্লাসে জয়েন হয়ে শুয়ে আছো সবাই? এই, আমি ওইটা বুঝিনি, কোনটা বুঝিনি আয়শা?
কোনটা বুঝেনি? যে যে সকল অর্গানিজম আমাদের ক্ষতি করে না এদেরকে বলে নন প্যাথোলজিক অর্গানিজম। আর একটা বললেন যে আবার মিক্রো অর্গানিজম যেগুলো ক্ষতি করে না ওদেরকে বলে নরমাল, কি যেন বললেন, ফ্লোরা। নর্মাল ফ্লোরা, হ্যাঁ। এখন শোনো, তাহলে একই তো হলো। আমি বলি আমি বলি যে সকল অর্গানিজম ক্ষতি করে, মনে করো বাইরে থেকে একটা জীবাণু ঢুকলো, ঢুকে তোমার শরীরে গিয়ে ক্ষতি করলো, এটা হচ্ছে প্যাথোজেনিক। বাইরে থেকে একটা ঢুকলো, ঢুকে তোমার ক্ষতি করলো না, এরা হচ্ছে নন প্যাথোজেনিক। এরা হচ্ছে নন প্যাথোজেনিক। কিন্তু কিছু কিছু অর্গানিজম তোমার শরীরে থেকেই যায়, আসে, ঢুকতে হয় না, একবার ঢুকে বের হয় এরকম না, আরে আসেই, তারা স্থায়ী বাসিন্দা। বুঝনি? স্থায়ী বাসিন্দা তোমার শরীরে আছে, কিন্তু ক্ষতি করতেছে না তোমাকে, তাদেরকে বলা হয় নর্মাল ফ্লোরা। আমাদের শরীরে আছে বাট ক্ষতি করতেছে না, এদেরকে বলা হয় নর্মাল ফ্লোরা। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আর একটা একক বলে ক্লাস প্রশ্নে যাব। একক: মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, এর আগে আমি বলেছিলাম। সবচেয়ে বড় হচ্ছে মিলিমিটার। 1 মিলিমিটার সমান 1000 মাইক্রোমিটার। হ্যাঁ, 1 মিলিমিটার সমান 1000 মাইক্রোমিটার। আবার 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। মাঝখানে লাইন বাদ দাও, উপরে দুটো লাইন বুঝো, উপরেরটা নিচেরটা। মিলিমিটার, 1 মিলিমিটার সমান 1000 মাইক্রোমিটার। আবার মাত্র 1 মাইক্রোমিটার সমান 1000 ন্যানোমিটার। বলো, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কি? ন্যানোমিটার। ইয়েস, সবচেয়ে ছোট হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটার ন্যানোমিটারের ন্যানোমিটারের সংক্ষিপ্ত রূপ কি? এম, ন্যানোমিটার। আর মাইক্রোমিটার কিভাবে লেখা হয়? ইউ লিখে বাম দিকে একটু নামায় দিছে মাথা, এটা মাইক্রোমিটার। আর এম মানে তো মিলিমিটার জানো। সবচেয়ে বড় কে তিনটার মধ্যে? সবচেয়ে বড় কে? ন্যানো, মিলি, মাইক্রো, এর মধ্যে বড় কে সবচেয়ে? ইয়েস, ইয়েস। আমাদের আগামীতে কিন্তু লাগবে কার কত সাইজ, সাইজ পড়তে গিয়ে কিন্তু এই কথাগুলো বলবো, ভুল যেন না হয়, আমি এই জন্য কিন্তু লিখে রাখছি। ওকে, তাহলে এখন আমরা 3 নাম্বার প্রশ্নে আচ্ছা, টাইম শেষ, আমাদের টাইম শেষ, আমি কেটে দিচ্ছি। আবার অ্যাড হও, এখনই আবার অ্যাড হও, এখন আমরা প্রশ্নের উত্তর পড়বো।
Recording in progress. আচ্ছা, আমরা এখন একটু প্রশ্নের উত্তর পড়ব। সরাসরি প্রশ্নে চলে যাব। 1 2 3 4 প্রশ্নগুলো গেলে পরবর্তী প্রশ্নগুলো খুব চমৎকার ছিল, বোঝাইতে সুবিধা হতো। টক্সিন, টক্সয়েড, ভ্যাকসিন, বিষ, এগুলো নিয়ে চমৎকার আলোচনা আছে। এখানে 7 নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ইউটিআই। দেখো 7 নাম্বার প্রশ্নটা আছে কিন্তু ইউটিআই। ইউটিআই মানে কি জানো? ইউটিআই মানে হলো ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন, মানে প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবে সংক্রমণ, প্রস্রাবে জ্বালা পোড়া করে না, প্রস্রাবে জ্বালা পোড়া করে। এটা কিন্তু সেই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেম দ্য পজিটিভ এজেন্ট অফ ইউটিআই। ইউটিআই কাদের দ্বারা হয়? হোয়াই ইউটিআই ইজ মোর কমন ইন ইয়াং ফিমেল। মেয়েদের কিন্তু ইউটিআই বেশি হয়, প্রস্রাবে জ্বালা পোড়ার সমস্যা কিন্তু মেয়েদের বেশি হয়। কেন হয়? এটা কিন্তু সেই প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলোতে আসলে কিন্তু চমৎকার কিছু ইনফরমেশন পাবো। ততদূর হয়তো এই মাসে আসা হবে না আর, কারণ আগামীকাল মাইক্রোবায়োলজির লাস্ট ক্লাস। আগামীকাল মাইক্রোবায়োলজির লাস্ট ক্লাস, ক্লাস নাম্বার 21। প্রতি মাসে 20টা ক্লাস হওয়ার কথা ছিল, আজকে কিন্তু 20 নাম্বার ক্লাস, কিন্তু কালকেরটা একটা এক্সট্রা। ওকে, আমরা এখন 3 নাম্বার প্রশ্ন দেখব। প্রশ্ন নাম্বার 3, গিভ দ্য ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিবারই আসে প্রায়। নেম সাম গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক এন্ড অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। দেখো অনেক রকমের ব্যাকটেরিয়া হয়, এদের নাম। 3 নম্বর প্রশ্ন এখন আমরা দেখব। এখন আমরা পড়ব প্রশ্ন নাম্বার 3। অ্যান্সার লিখো। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। একটু মনোযোগের সহিত কথা শোনো। ব্যাকটেরিয়াকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। আমি বলেছিলাম যে মনে করো এখানে তোমরা ক্লাস করতেছো এখন 9 জন, তো এদেরকে আমি ক্লাসিফিকেশন করব অ্যাকর্ডিং টু জেন্ডার, জেন্ডারের উপর ভিত্তি করে। তার মানে তাহলে কি হবে? কিছু আছে মেল, কিছু আছে ফিমেল, মানে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ গেল। আবার এই কয়েকজন স্টুডেন্টের মধ্যে ভাগ করব অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট, কে কোন ডিপার্টমেন্টের, তাহলে আবার 7টা ভাগ হয়ে যাবে, হয়ে গেল। আবার এই কয়েকজনকে ভাগ করব অ্যাকর্ডিং টু বডি কালার, কমপ্লেক্সন, দেখতে কেমন, কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ আমার মতো কালো, মনে করো, তো হয়ে গেল। এভাবে কিন্তু একই মানুষকে অনেকভাবে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। এই ব্যাকটেরিয়াকেও অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আগে আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা দেখি, তারপর আস্তে আস্তে সবগুলোই দেখব। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন এ নাম্বার। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, মরফোলজিক্যাল মানে কি কি বলতে পারবে? অনেকবার আমি বলেছি মরফোলজি মানে কি। ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন আমরা পড়বো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি কেউ বলতে পারবে? আকার আকৃতির উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন করা হয়। আরে মরফোলজি মানেই সাইজ এন্ড শেপ, সাইজ এন্ড শেপ, সাইজ এন্ড শেপ, আকার এবং আকৃতির উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন করা হয় তাকে বলা হয় মরফোলজিক্যাল। আকার আকৃতি মানে আরে কেউ লম্বা, কেউ খাটো, কেউ গোল, কেউ চ্যাপ্টা, হ্যাঁ, কেউ পাকানো পাকানো, অনেক রকমের পাবো। একটু দেখি 1 নম্বর কক্কাই। 1 নম্বর কি? কক্কাই। কক্কাই গুলোর আকৃতি কেমন হয়? রাউন্ড অর ওভাল, গোলাকার। যে সকল ব্যাকটেরিয়া গোলাকার
তাদেরকে বলা হয় কক্কাই। তাদেরকে বলা হয় কক্কাই। ঠিক আছে, আমি এক্সাম্পল গুলো একটু পরে বলবো, এক্সাম্পল গুলো একটু পরে বলবো। তারপর তোমরা আচ্ছা একটা করে এক্সাম্পল লিখেই নাও। কক্কাই, 1 নম্বর লিখো কক্কাই। শেপ কেমন? রাউন্ড অর অফাল। এক্সাম্পল কি? স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। এই দুটো এক্সাম্পল দাও, স্ট্রেপ্টোকক্কাস আর স্ট্যাফাইলোকক্কাস। এক্সাম্পল দাও। এখন আস্তে আস্তে ব্যাকটেরিয়ার নাম আমাদের আসবে। এই ব্যাকটেরিয়ার নাম যেগুলো পাচ্ছি পুরো বইয়ে এগুলো পাবো, বারবার এগুলো পাবো। হ্যাঁ, কঠিন মনে করা যাবে না, পড়ো, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। 1 নম্বর কক্কাই, দেখতে কেমন? অভাল। ভাই এক্সাম্পল কি? স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। শেষ, শেষ। 2 নম্বর, একটা করে বলি আর একটা করে লিখে নাও, আমি বলার পরে স্পেস দিব। আমি বলি আর তোমরা লিখে নাও। আশা করি 1 নম্বরটা হয়ে গেছে সবার। এবার 2 নম্বর, ক্লাসে লিখে ফেলো, তাহলে পরে আর কষ্ট করতে হবে না। 2 নম্বর, ব্যাসিলাই। ব্যাসিলাই, ভাইয়া ব্যাসিলাই আবার কেমন? রড শেপ, রডের মতো লম্বা, মনে করো এই যে লম্বা, একটু আগে ছিল গোল, দেবার কি হলো? রড আছে, রড, বাড়ি করা রড দেখছো তোমরা? রড, বাড়ি করার যে রড লাগে না, রড, দেখবে একদম লম্বা সোজা, লম্বা রডের আকৃতির। যারা ব্যাসিলাই ব্যাকটেরিয়া, এরা কিন্তু রড শেপ, রডের মতো একদম দণ্ডাকৃতি, সোজা। ভাইয়া একটা এক্সাম্পল বলবেন? শিগেলা, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে শিগেলা। লিখো শিগেলা। তোমরা পারলে এখানে ড্রয়িংও করে দাও, যে কক্কাইটা গোল, কেমন গোল হয় জানো তো, তারপর একটা লম্বা করে দিয়ে এটা রড আকৃতির দিয়ে দাও, এটাও করতে পারো। 2টা লিখছো? এই গতিতে বললে লিখতে পারবা? এগুলো ব্যাকটেরিয়ার নাম, বৈজ্ঞানিক নাম না, এগুলো টান দিতে হবে না, এগুলো ব্যাকটেরিয়ার নাম। তুমি চাইলে এই যে একটু বাঁকা করে লিখতে পারো। 3 নম্বর, স্পাইরোশিট। 3 নম্বর স্পাইরোশিট। স্পাইরোশিট আবার দেখতে কেমন? স্পাইরাল শেপ, পাকানো পাকানো। আমি একটু পরে পিকচার দেখাবো, আমি একটু পরে পিকচার দেখাবো, লিখে নাও। এই যে দেখো স্পাইরাল কেমন, পাকানো পাকানো, পাকানো পাকানো। এই যে এটা হচ্ছে স্পাইরাল শেপ, ঠিক আছে? এই যে স্পাইরাল, পাকানো, গুনার মতো, গুনা যেরকম আছে না পাকানো, এদেরকে বলে স্পাইরাল শেপ। নাম কি? স্পাইরোশিট। ভাই এক্সাম্পল কি? ট্রিপোনিমা প্যালিডাম, বোরিলিয়া, লেপ্টোস্পাইরা। যে কোনো একটা এক্সাম্পল বললেই হয়। তুমি 2টা লিখো সহজ দেখে, যেন মনে থাকে। স্পাইরোশিট, স্পাইরাল শেপ। লিখছো? 3 নম্বর, 4 নম্বর, ভিব্রিও। ভিব্রিও কেমন দেখতে? কমা শেপ, কমা, কমা শেপ, কমা বাংলা যেভাবে কমা দাও না, কমা যেভাবে দাও, কমার মতো দেখতে, কমা শেপ, কমা শেপ। ওকে, কমা শেপ, কমা শেপ। এক্সাম্পল, ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরা।
ঠিক আছে? এই 4টা লেখা হলে আমাকে জানাও। Sure. আচ্ছা, তাহলে 4টা লিখছো না? মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন দেখলাম, একটা গেল মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপর আমি যেটা বলবো সেটা লিখবা। পয়েন্ট নাম্বার বি, পয়েন্ট নাম্বার বি, অন দ্য বেসিস অফ গ্রাম স্টেন। তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, ভয় নেই, লিখে রাখো, পানির মতো সহজ করে দেবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, অন দ্য বেসিস অফ গ্রাম স্টেন, গ্রাম স্টেনের উপর ভিত্তি করে, গ্রাম স্টেনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া 2 প্রকার, একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, 2টা গেল না? 2টা গেল, অন দ্য বেসিস অফ গ্রাম স্টেন। তারপর লিখো অন দ্য বেসিস অফ অ্যাসিড ফাস্ট স্টেন, সি নাম্বার পয়েন্ট, পয়েন্ট নাম্বার সি। তোমাদের এখন মনে হচ্ছে যেগুলো কি বলতেছেন, কিন্তু এগুলো এত সহজ, চিন্তা করতে পারবে না, পানির মতো একদম। শুধু একটু সময় নিয়ে অপেক্ষা করো, আর কয়েকটা ক্লাস যাক। সি নাম্বার পয়েন্ট, অন দ্য বেসিস অফ গ্রাম স্টেন, গ্রাম স্টেনের উপর ভিত্তি করে 2 প্রকার, অ্যাসিড ফাস্ট, নন অ্যাসিড ফাস্ট। এক্সাম্পল সহ দেওয়া আছে, এভাবে লিখে নাও, যেভাবে আছে সেভাবে লিখো। এ বি সি 3টা পয়েন্ট বললাম। ব্যাকটেরিয়াকে অনেকভাবে কিন্তু আমরা ক্লাসিফিকেশন করতেছি, তাই না? এটা হলে বলিও। সি নাম্বারটা হলে বলিও, অন দ্য বেসিস অফ অ্যাসিড ফাস্ট স্টেন। এক্সাম্পল সব এখানে দেওয়া আছে কিন্তু। সবার হয়েছে? আতিকা হয়েছে? তুলি, আয়সার তো হয়ে গেল, ফাহমিদা লিখতেছো? ফারহানা লিখছো? আনিকা? সবার হয়েছে না? 3টা গেল, 3টা। আর একটা দিই,
এই 4 নাম্বার পয়েন্ট দেবা, ডি নাম্বার দাও, ডি নাম্বার লিখে নাও, আমি বুঝাবো, টেনশন নিও না। ডি নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য অক্সিজেন রিকোয়ারমেন্ট, বা তুমি এখানে দিতে পারো অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, তাহলে ওগুলোর সাথে মিলে যাবে না। অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, আমি যেভাবে বলি সেভাবে লিখো, অ্যাটেনশন প্লিজ। আচ্ছা ঠিক আছে, এইভাবে লিখো তো দাও। অন দ্য বেসিস অফ, অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট। একটু আগে তুমি বললা না যে অন দ্য বেসিস অফ অ্যাসিড ফাস্ট, অন দ্য বেসিস অফ গ্রামস্টেন, সেম কথা, অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট। ডি নাম্বার ক্লাসিফিকেশন করতেছি আমি, তিনটা, অব্লিগেট অ্যারোবিস, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিস, অব্লিগেট অ্যানারোবিস। এক্সাম্পল সহ লিখে নাও, এটা বুঝিয়ে দিয়ে ক্লাস শেষ করব। লেখা হলে জানাও, ডি নাম্বার। এক্সাম্পল সহ লিখো কিন্তু। হসে, সবার হলো? আচ্ছা একটু বুঝাই, বুঝে ক্লাস শেষ করি। সবার হলে একটু বলো, এখন একটু বুঝাই। হয়েছে সবার? আমি কয়েকটা রিপ্লাই পাইনি, এই জন্য অপেক্ষা করতেছি। আমার সামনে কিন্তু ল্যাপটপে ক্লাস নিচ্ছে, তো কে অ্যাড হতে পারছে পারছে না, কে হয়েছে, কে কি মেসেজ করতেছে, আমরা কিন্তু সব দিকে সব বুঝতে পারতেছি। আচ্ছা, এটা একটু বুঝিয়ে শেষ করি, নাকি বিরক্ত লাগতেছে? এই বিরক্ত লাগতেছে নাকি ক্লাস? কি সব নাম ব্যাকটেরিয়ার, এটা একটু বুঝিয়ে শেষ করি। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরো, 5 মিনিট। দেখো, আমরা ব্যাকটেরিয়াকে অনেক ভাবে ক্লাসিফাই করলাম, তার একটা ক্লাসিফাই করলাম। ও আবার আউমাউ করে কেন, ওর হয়নি নাকি? তুলা পুটপুটি কি হলো? এটা মাত্র ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন পড়লাম। এর পরবর্তী অংশ কি আছে? নেম সাম গ্রাম পজিটিভ, নেগেটিভ, অ্যাসিড ফাস্ট, নন অ্যাসিড ফাস্ট, ক্যাপসুল, নন ক্যাপসুল, অনেক ব্যাকটেরিয়ার নাম। দাঁড়াও, ক্লাসিফিকেশনটাকে শেষ করি। এতক্ষণ আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন নিয়ে কথা বলতেছি, তার একটা ক্লাসিফিকেশন বললাম,
মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা কি সবাই বুঝছো? মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন কি বুঝছো সবাই? কার কোনো প্রশ্ন নাই তো? শাখাওয়াত, মেহজাবিন ভুইয়া, আচ্ছা 2 নম্বরে বলেছিলাম অন দা বেসিস অফ গ্রাম স্টেন। স্টেন মানে কিন্তু রংকরণ। স্টেন মানে কি? রংকরণ। ব্যাকটেরিয়াকে যদি রংকরণ করি, কিভাবে করি না করি, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে ওটাই, পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ, সম্ভবত 12-13 দিকে আছে। ব্যাকটেরিয়াকে যদি রংকরণ করি, এর উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া 2 প্রকার, একটা হচ্ছে গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। তো রংকরণ করার পর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি কালার ধারণ করবে? দি আর ভায়োলেট ইন কালার অন গ্রাম স্টেন। গ্রাম স্টেন করলে এরা ভায়োলেট। ভায়োলেট মানে কি বলতো? ভায়োলেট মানে কি? নীল। কিরে, ভায়োলেট মানে নীল? বেগুনি। ইয়েস, বেগুনি। আমরা যদি ব্যাকটেরিয়াকে রংকরণ করি, কিছু কিছু ব্যাকটেরিয়া হবে বেগুনি কালার, এদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ। পজিটিভ। আর কিছু কিছু ব্যাকটেরিয়া লাল কালার হবে, লাল, লয়াকার ল, লাল, লাল হবে, এদেরকে আমরা বলবো গ্রাম নেগেটিভ। এটা একটা গেল। আবার অ্যাসিড ফাস্ট স্টেনিং, ব্যাকটেরিয়াকে অ্যাসিড দিয়ে টেস্ট করব, বুঝতে পারলা? তাহলে দেখতে পাবো ব্যাকটেরিয়া 2 রকম, একটা হচ্ছে অ্যাসিড ফাস্ট আর একটা হচ্ছে নন অ্যাসিড ফাস্ট। অ্যাসিড ফাস্টের এক্সাম্পল মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, বলতো এইটা ব্যাকটেরিয়া তো পুরো একটা নাম, এটা কি রোগ করে? কেউ কি বলতে পারবে? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কি রোগ করে? যক্ষা রোগ করে। ইয়েস, যক্ষা, যক্ষা, তাই না? আর নন অ্যাসিড ফাস্ট হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন বা ই কলাই। ই কলাইটা সবচেয়ে সহজ, ই কলাই, এবং সবচেয়ে কমন ব্যাকটেরিয়ার নাম, সবচেয়ে কমন ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ই কলাই। ই কলাই। 3টা গেল। আর আরেকটা আসি, অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট। অক্সিজেনের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া 3 প্রকার। অক্সিজেনের প্রয়োজনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া 3 প্রকার। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, এদেরকে বলা হয় অ্যারোবিস বা অব্লিগেট অ্যারোবিস। শুধু অ্যারোবিস বললেও কিন্তু হয়, অব্লিগেট অ্যারোবিস বললেও হয়। অ্যারোবিস মানে যে সকল ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, যে সকল ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়, যদি এই ব্যাকটেরিয়াটা অক্সিজেন না পায় তাহলে অক্কা পাবে, মরে যাবে। যে সকল ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন, তাদেরকে আমরা বলি অব্লিগেট অ্যারোবিস। আমি জানি না তোমরা ক্লাসে কতটুকু মনোযোগ বা তোমাদের আমি বুঝাইতে পারতেছি কিনা, আমি খুবই কনফিউজড। অনলাইন ক্লাস তো, ডিরেক্ট ক্লাস হলে সাইজ হবে। ক্লাস কাকে বলে? ডিরেক্ট ক্লাস হলে পাবা ইনশাআল্লাহ, তোমাদের মনোযোগ কমপ্লিটলি পাওয়া যাবে তখন। এখন তো তোমরা কেউ এখন ঘুমায় টুমে আসো না, কেউ কেউ হয়তো বিশেষ কারোর সাথে মেসেজ করতেছে নাকি, হ্যাঁ আল্লাহই ভালো জানে। বললাম অ্যারোবিস। অ্যারোবিস মানে যাদের বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন, এদের বেঁচে থাকার জন্য অবশ্যই অক্সিজেন লাগবে। 2 নাম্বার অ্যানঅ্যারোবিস, ফ্যাকাল্টেটিভ অ্যানঅ্যারোবিস, এদেরও বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগে, তবে অক্সিজেন না হলেও এরা বেঁচে থাকতে পারে।
1 নাম্বার বললাম যে বেঁচে থাকার জন্য অবশ্যই অবশ্যই অক্সিজেন লাগবে, অক্সিজেন নেই এরাও শেষ, ফিনিশ, মরে গেছে। 2 নাম্বার বললাম যে এদের অক্সিজেন লাগে, তবে অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে, এদেরকে বলি ফ্যাকাল্টেটিভ অ্যানঅ্যারোবিস। আর 3 নাম্বারে এসে আবার অব্লিগেট অ্যানঅ্যারোবিস। অ্যানঅ্যারোবিস, অ্যান মানে অ্যাবসেন্ট, অ্যান মানে অ্যাবসেন্ট, অ্যারোবিস মানে অক্সিজেন। তার মানে এ সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচে, অক্সিজেন অনুপস্থিতিতে বাঁচে, অক্সিজেন হলেই এরে মরে যাবে। কি এক বিপদ দেখো, কারো বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, না থাকলে মরে গেল। কেউ অক্সিজেন হলেও ভালো, না হলেও ভালো। আবার কেউ আছে অক্সিজেন ছাড়াই বাঁচে, বরং অক্সিজেন হলেই সে মারা যায়, অক্সিজেন পাইলেই সে মারা যাবে। অক্সিজেন প্রয়োজনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া 3 প্রকার। আচ্ছা, এখন নিজ ইচ্ছায় একজন আনমিউট করে এই কথাটা আমাকে একটু বুঝিয়ে বলো তো, এটা কি বোঝা গেল কিনা? এই 3টা কথা আমাকে একটু বুঝিয়ে বলো। নিজ ইচ্ছায় আনমিউট করে যে কোনো একজন। হ্যাঁ বলো তো শাখাওয়াত, কই গেল? আমি বলি, হ্যাঁ বলো, যে কোনো একজন বলো। অব্লিগেট অ্যারোবিস, এ সকল ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। আর অ্যানারোবিস, এই সকল ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, আবার এরা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে। আর অব্লিগেট অ্যারোবিস, এগুলো ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়াই বাঁচে। অক্সিজেন ছাড়াই বাঁচে, বরং অক্সিজেন হলে মরে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, রাইট। তাহলে একটা বললাম অ্যারোবিস, অ্যারোবিস মানে যারা অবশ্যই অক্সিজেন লাগবে, মাস্ট বি অ্যারোবিস। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিস মানে হলেও ভালো, না হলেও ভালো, না হলেও ভালো। আর আর একটা হলো অব্লিগেট অ্যানারোবিস, মানে অক্সিজেন দরকার নাই, বরং অক্সিজেন হলেই বেটা মারা যাবে। কি এক মুশকিল, এক একজন এক এক কোয়ালিটির। ভাই আপনার আন্ডারস্ট্যান্ড সিচুয়েশন এক্সট্রিমলি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন পড়লাম, আমরা পড়লাম ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া, বলো এখন এই পর্যন্ত যে আলোচনা করলাম কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা প্রশ্নের বাকি অংশ এবং 4 নম্বর প্রশ্ন আগামী দিন আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর একটা নোটিশ, আগামীকাল সন্ধ্যা 6টা 30 মাইক্রোবায়োলজির লাস্ট ক্লাস। কাল কি বার রে? স্যাটারডে, সানডে, মন্ডে, সোমবার। আগামীকাল লাস্ট ক্লাস মাইক্রোবায়োলজির। তারপর মঙ্গলবার ছুটি, মঙ্গলবার ছুটি, মঙ্গলবার ছুটি। তারপর বুধবারে মাইক্রোবায়োলজির উপর এক্সাম, তার সাথে অ্যানাটমি ক্লাস শুরু, অ্যানাটমি ক্লাস শুরু। ও একটা অ্যাডভাইস, আজকের একটা অ্যাডভাইস, অ্যাডভাইস প্লিজ, অ্যানাটমি ক্লাস শুরু। এবং অ্যানাটমি ক্লাস শুরু মানে তোমরা জানো যে নতুন মাস শুরু, অ্যানাটমি ক্লাস শুরু মানে নতুন মাস শুরু। ওকে, আজকের একটা অ্যাডভাইস দেখো, খুবই কমন একটা কথা, খুবই কমন একটা কথা, তবুও জীবনে চলার পথে প্রতিনিয়ত আমরা এটা মানতে পারি না অনেক সময়। সেটা হলো যে বলা হয় হোয়াট ডাজ আল্লাহ ডাজ ফর গুড। খুবই কমন একটা কথা যে আল্লাহ যেটাই করে ভালোর জন্যই করে, এটা আমরা সবাই জানি, মাঝে মাঝে বলিও, কিন্তু বাস্তব লাইফে এটার এক্সিকিউশন করতে পারি না, মানে মেনে নিতে পারি না নিজের সাথে যখন ঘটে। জীবনে এমন কিছু কিছু বিপদ আসে, জীবনে এমন কিছু কিছু পরিস্থিতির সম্মুখীন আসে, তখন নিজেদের আসলে কন্ট্রোল রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, ধৈর্য ধরা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তখন খুবই হেজিটেশনে ফিল করতে হয় যে না, এটা আমার সাথে কেন হলো, এটা না হলেই পারতো, কেনই বা সবকিছু আমার সাথে এমন হয়। আমি 2টা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করব। তার একটা এক্সাম্পল হলো একটা রাজার গল্প। এই তোমাদের মতো কোনো কথা বলবে না। একটা রাজার একটা আঙ্গুল কাটা ছিল, তোমরা জানো হয়তো একটা রাজার একটা আঙ্গুল কাটা ছিল।
এটা নিয়ে রাজার খুবই দুঃখ। এই রাজপ্রাসাদ আমার, এই পুরো রাজ্য আমি শাসন করি, আমি চাইলে কি না পাই, বা আমি যেটা বলি সেটাই হয়, আমার একটা আঙ্গুল কাটা, কতই কষ্ট, আমি একটু নিখুঁত, মানে আমার ভিতরে খুঁত আছে, বা আমি কমপ্লিট মানুষ না। তো সবসময় এটা নিয়ে সে খুব কষ্ট পাইতো, খুবই কষ্ট পাইতো। মনে করতো আল্লাহ কেন আমাকে এটা করেছে, আল্লাহ আমাকে একটা আঙ্গুল দিতে পারেনি, কেন আল্লাহ আমাকে এটা দেয়নি, হ্যান ত্যান। খুবই কষ্ট পায় সবসময়। এবং কেউ কিছু করতেও পারে না, কেউ কিছু বলতেও পারে না, কি বলবে আর। কিন্তু রাজা নিজে নিজে কষ্ট পায়, কেন আমার এটা নাই, কেন আমার এটা নাই, আমার এত কিছু আছে এটা নাই কেন হলো। তো রাজা একসময় রাজা তার সেনাবাহিনীদের নিয়ে একবার বললো যে চলো তো আমরা শিকারিতে যাই একবার। তোমরা জানো রাজারা কিন্তু শিকার করতে খুব পছন্দ করে। তো সবাই একবার শিকারিতে গেল, এক বনে শিকার করতে গিয়ে তখন ওই বনের জলদস্যুরা আসছে, বনের জলদস্যুরা আসছে এসে বনের জলদস্যুরা আসছে এসে সবাইকে ঘেরাও করছে। ওদের আবার সিস্টেম হলো যে প্রতি বছর প্রতি বছর একজন একজন করে লোককে ওরা একদম হত্যা করে মেরে ফেলে, একদম হত্যা করে মেরে মেরে ফেলে। এটাই ওদের সিস্টেম। জলদস্যুরা তোমরা জানোই যে ওরা কিন্তু কেমন জানে একটা অদ্ভুত টাইপের, দয়া মায়া মনে কিছুই নাই, সেরকম ব্যাপার স্যাপার। তো যারা গেছে প্রত্যেকের কোনো না কোনো খুঁত আছে। এ প্রজারা ভালো না, কারো পায়ের একটু সমস্যা, কারো হাতের সমস্যা, কিন্তু রাজা তো একটা ব্যাপার স্যাপার আলাদা, একদম স্মার্ট টার্ট বা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ডসাম। জলদস্যুদের এদেরই পছন্দ, এদেরই পছন্দ। হ্যাঁ, এখন রাজাকে ধরবে জলদস্যুরা, ওদের কাছে তো টাইম নাই, কে রাজা কে প্রজা, টাইম নাই, যে ভালো দেখতে শিখতে তাকে ধরবে, রাজাকে ধরছে। কিন্তু জলদস্যুদের একটা বৈশিষ্ট্য ছিল যে এমন মানুষকে তারা ধরবে, এমন মানুষকে যারা ধরবে যে মানুষের মধ্যে কোনো খুঁত থাকা যাবে না, যে মানুষের মধ্যে কোনো খুঁত থাকা যাবে না, কোনো ডিফেক্ট থাকা যাবে না। তখন রাজার সবকিছু দেখে ওরা দেখতে পেলো হাতের একটা আঙ্গুল কাটা। ওরা মনে করো না, এটা আর হবে না, এটা হবে না, একে আমরা মারবো না, এক মেরে তো লাভ নাই। ওদের মানে পূজা সিস্টেম, এমন কাউকে ওরা মারবে, এমন কাউকে ওরা রক্ত বইয়ে দিবে যার কোনো ডিফেক্ট থাকবে না, এরকম কাউকে। কিন্তু রাজাকে ওরা ধরলো, বাকি তো পালিয়ে গেল গেল, রাজাকে ওরা শুধু পাইছে, রাজাকে ধরবে, রাজাকে মারবে, কিন্তু মারতে গিয়ে দেখে রাজার আঙ্গুল কাটা। তখন বলল, না রাজা আপনি হবে না, আপনি চলে যান, আপনার দিয়ে আমাদের উপকার সিদ্ধ হবে না। তারপর থেকে রাজা প্রতি মুহূর্ত আল্লাহর কাছে সন্তুষ্ট আদায় করে, আল্লাহ এটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল, হয়তো আমাকে ক্ষমা করে দাও। আজকে যদি আমার এই আঙ্গুলটা কাটা না থাকতো, আজকে যদি আমার আঙ্গুলটা কাটা না থাকতো, হয়তো পারতো আজকে আমার জীবনের শেষ দিন, আজকে আমার জীবনের শেষ দিন। অথচ এতদিন রাজা প্রতিনিয়ত অসন্তুষ্ট করে গেছে, প্রতিনিয়ত অকৃতজ্ঞ হয়ে গেছে। খেয়াল করো, প্রতিনিয়ত অকৃতজ্ঞ হয়ে গেছে। তার ভিতর সবসময় একটা হেজিটেশন কাজ করতো, কেন আমার এটা নাই, কেন ওইটা নাই, কেন এটা হলো না, কেন সেটা হলো না, আঙ্গুলটা নাই কেন, আল্লাহ এটা দিল না কেন। কিন্তু আজকে সাঙ্গুলো জেনে বেঁচে গেল। এটা জাস্ট একটা এক্সাম্পল, বাস্তব লাইফের প্রয়োগ এরকম। আমার বাস্তব লাইফের একটা এক্সাম্পল বলি, রাজা প্রজা না। আমি রাজশাহীতে ভর্তি হলাম, আমাদের সর্বোচ্চ স্কোরের মধ্যে আমি একটা ছিলাম, 2 জন আমার বিএসসিতে সর্বোচ্চ স্কোর। এবং আমি যখন ভর্তি হয়েছিলাম সেই সেশনে ঢাকা ইউনিভার্সিটিতে আমার চেয়ে কম মার্কে কিন্তু ভর্তি হয়েছিল ঢাকাতে, আমার চেয়ে কম মার্কসে কিন্তু ঢাকাতে ভর্তি হয়েছিল। যখন ভর্তি হলাম এখানে, আমি খুব ফার্স্ট্রেশনে ছিলাম যে আমি কেন রাজশাহীতে ভর্তি হলাম। রাজশাহী উন্নত জায়গা না, ঢাকা উন্নত জায়গা। ঢাকা পড়াশোনা করলে এতদিন আমার সার্টিফিকেট থাকতো, ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ আমি নিজেকে হয়তো বড় জায়গায় নিয়ে যেতে পারতাম। কেন আমি এটা করলাম না, ক্যারিয়ার ডেভেলপ করতে পারতাম, এটা সেটা। আমি খুবই ডিপ্রেশনে ছিলাম একটা সময়। যদিও আমি ভাবতাম যে আসলে আল্লাহ যা করে ভালো জন্যই করে, এরকম নিজে নিজে ভাবতাম, কিন্তু আসলে কষ্ট আসলে তো বুঝোই, মোটিভেশনে আসলে কাজ হয় না। খুবই কষ্ট ছিলাম, হ্যান ত্যান, এটা সেটা গেল। আমার এক স্যার বলতো, রাশাদুল আসলে তোমার জন্য যেটা হয়েছে, কোনো না কোনো একটা সময় তুমি বুঝবা যে এটাই তোমার জন্য হয়তো ভালো। আমি বললাম জি স্যার, হয়তো আল্লাহ এটাই আমার জন্য ভালো রেখে রাখছে। তো গত বছর, খেয়াল করো, আমি যখন রাজশাহীতে বিএসসি করতেছি এখন, তো আমার বিএসসি করা অবস্থায় বেশ কয়েকটা প্রফেসরের সাথে কিন্তু ভালো সম্পর্ক। আমি ফিটনেস করাই, আমি কিন্তু ট্রেনার, আমি কিন্তু একটা ফিটনেস ট্রেনার। আমি ফিটনেস করাই কয়েকটা প্রফেসরকে, রাজশাহী মেডিকেলের কয়েকটা প্রফেসর বা বিভাগীয় প্রধান। তার একটা বিভাগীয় প্রধান হচ্ছে হার্টের, হার্টের বিভাগীয় প্রধানকে আমি ট্রেনার করাই। তো কিছুদিন আগে, বলতে প্রায় বছর হয়ে গেল, আব্বুর একবার বুকে ব্যথা, বুক জ্বালা পোড়া করছে আমার আব্বুর। তো সকাল 10টার দিকে এরকম সমস্যা, আমাকে 12টার দিকে ফোন দিয়ে বলতেছে গ্যাসের ওষুধ টষুধ খেলাম,
কমতেছে না, কি করা যায়? আমি তো জানি যে আসলে বুক জ্বলা মানে এটা একটা রিস্ক। তখন আমি একটা মেডিসিনের স্যারকে ফোন দিলাম, দিয়ে বললাম স্যার এই ঘটনা। তো বলছে একটা গ্যাসের সিরাপ খাও বা গ্যাসের একটা এই ইয়া খাও, সাসপেনশন খাও বা পাউডার খাও, হ্যান ত্যান। তখন আমার বিশ্বাস হলো না। তখন আমি প্রফেসর স্যারকে ফোন দিছি, বললাম স্যার এই ঘটনা। আশাদুল, তোমাকে 3টা ওষুধ বলি, 4টে ইকোস্প্রিন, 4টা ক্লপিড নামে ট্যাবলেট আছে, এটা এই মুহূর্তে তোমার আব্বুকে খাইয়ে দাও, দিয়ে এই মুহূর্তে রাজশাহীতে নিয়ে আসো। স্যার আমাকে এই কথা বললো। আমি ভাবলাম স্যার বললো যখন নিয়ে আসি, সাথে সাথে আব্বুকে বললাম এই মুহূর্তে তুমি চলে আসো। সাথে সাথে চলে আসছে, এসে স্যারকে দেখায় পরীক্ষা নিরীক্ষা করে দেখে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক। আমি যখন আব্বু আসছে, ডাক্তার এখনো চেম্বারে ঢুকেনি, ঢোকার আগে স্যার অন্য একটা রুমে পরীক্ষা করে, আমি ওই রুমে গেছি। স্যার সবার আগে আব্বুকে দেখলো, সবার আগে ওষুধ লিখে দিল, সবার আগে পরীক্ষা নিরীক্ষা দিল, সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিল, স্যারের কোনো ভিজিট নিল না, কয়েকটা পরীক্ষা ফ্রি করে দিল, এবং পরবর্তীতে চিকিৎসা করে ভালো হলো। ওই দিন যদি আমি ওই স্যারকে ফোন না দিতাম, আর ওই স্যারের পরামর্শে যদি আব্বুকে না নিয়ে আসতাম, হয়তো যদি আর 6 ঘন্টা আব্বু থাকতো, তিনি সেই দিনে মারা যেত। আল্লাহ ক্ষমা করুক। হয়তো ভাগ্যে এমন থাকতে পারতো সেই দিন আব্বু মারা যেত। যদি আমি ঢাকায় পড়াশোনা করতাম, এই চান্সটা যদি আমার ঢাকায় হইতো, তো ওই স্যারের সাথে পরিচয় হতো না। আব্বুকে বলতাম তুমি গ্যাসের ওষুধ খেয়ে আর একটু ধৈর্য ধরো, বিকেল পর্যন্ত দেখো কি হচ্ছে। আর 6 ঘন্টার বেশি গেলে কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমার জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং ছিল এটা। আমি অবাক হয়ে যাই, এরকম অনেক এক্সাম্পল অনেক স্টুডেন্টের লাইফে আমি দেখেছি। এরকম হাজার হাজার শত শত এক্সাম্পল তোমাকে আমি দিতে পারবো আমার লাইফ থেকে, জাস্ট দিলাম। কোন দিকে না কোন ভাবে, কিভাবে না কিভাবে আল্লাহ তোমার জন্য ভালো লিখে রাখছে, কোনটা তুমি আমি কেউ জানি না। এই ভবিষ্যৎ কিন্তু একমাত্র আল্লাহই জানে তোমার জন্য কোনটা কল্যাণ, কোনটা উপকারী, কোনটা মঙ্গল, কোনটা কার্যকরী বেশি, সেটা কিন্তু আল্লাহই ভালো জানে। সুতরাং তোমার পক্ষ থেকে যেটা করা সম্ভব চেষ্টা করো, বাকি সিদ্ধান্ত আল্লাহর উপর অপেক্ষা করো, এবং জীবনে যেটাই ঘটবে সেটার জন্য ফায়সালাটা মেনে নাও। কারণ এটাই বাস্তবতা এবং এটাই সত্য। সেটা যত বড়ই বিপদ হোক, যত বড়ই কষ্ট হোক, যত বড়ই পরীক্ষা হোক, সেটা তোমার জন্য হয়তো ওটাই লেখা ছিল, এবং কোনো না কোনো ভাবে তোমার জন্য ওটাই বেটার, ওটাই বেটার। হয়তো আল্লাহ তোমাকে এমন কোথাও ভর্তি করাইছে, এমন কোথাও পড়াশোনা করাচ্ছে, এমন কিছু মানুষের সাথে পরিচয় করে দিয়েছে, হয়তো এটাই তোমার জীবনের জন্য মঙ্গলময়, এবং এটাই হতে পারে তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। মেনে নাও। এই জন্য আমি সবসময় বলি, হোয়াট ডাজ আল্লাহ ডাজ ফর গুড। যে কোনো খারাপ মুহূর্তে, যে কোনো বিপদের মুহূর্তে, যে কোনো কষ্টের মুহূর্তে হলেও এই সিদ্ধান্তটাকে মেনে নিতে হবে। এবং এটা যে যত স্ট্রংলি মেনে নিতে পারবে, তার লাইফ তত স্মুথ হবে, তার কষ্টগুলো ততই কমবে। আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস আগামীকাল সন্ধ্যা 6টায়। আল্লাহ হাফেজ।